লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা প্রস্তুত হন পরের অ্যাক্টের জন্য। এই তরমুজটা আপনারা দেখছেন, তরমুজ দেখুন, বেশ ভারী। ধরো, লাগাও। ওকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, 1 2 3। তো দেখলেন আপনারা এর ধার, এত গতি যে এক মুহূর্তেই তরমুজের দুটো টুকরো। কিন্তু এইবার এই গর্তে তরমুজের জায়গায় কারুর মাথা ঢুকবে। আছে কেউ আপনাদের মধ্যে সাহসী যে এখানে এসে নিজের মাথাটা রাখতে পারবে? বলুন, আপনি আপনি কিংবা আপনি? কোনো ব্যাপার নয়, আমার 2 অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, এনারা খুব সাহসী, ইনি পেতে দেবেন মাথা ওখানে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা প্রস্তুত তো? 1 2 3। এই যে দেখুন, মানুষটা একেবারে সুস্থ অবস্থায় রয়েছে। তরমুজ কেটে গেল কিন্তু গলাটা একদম ঠিক আছে। এবার ওই একটি আসছে যেটার সম্পর্কে আপনারা হয়তো শুনেছেন, কিন্তু হতে পারে আপনাদের মধ্যে কেউই ওই এক দেখেননি। এই একটি নাম হলো কামানের গোলা। এই 100 বছরের পুরনো কামান আমি আপনাদের জন্য কিনে এনেছি এই অ্যাক্টের জন্য। তো আর আমি চাই এই অ্যাক্ট শুরু করবার আগে আপনাদের মধ্যে অডিয়েন্সের ভেতর থেকে কেউ আসুন, এই কামানকে ইন্সপেক্ট করুন। আসুন আসুন প্লিজ, যে কেউ। আপনি আমি আসুন, লজ্জা পাবেন না, আসুন আসুন, দেখুন সব ঠিক আছে। হ্যাঁ, আসুন পিছনে, খুলে দেখুন সব ঠিক আছে। আসুন বসে যান নিজের জায়গায়। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই যে কামান আপনারা দেখছেন, আমি নিজে এই কামানের ভেতরে যাব, আর এখানে পিছন থেকে এই কামানে আগুন লাগানো হবে, বারুদ ফাটবে, আর আমি এখান থেকে বেরিয়ে ওখানে আপনাদের পিছনে ওই দরজা থেকে বেরিয়ে আসব। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সজাগ হয়ে বসুন, কারণ আমি এই অ্যাক্ট শুরু করতে চলেছি। প্লিজ এনজয় দিস অ্যাক্ট। আর আমার জন্য প্রার্থনা করুন, কারণ এই অ্যাক্ট প্রাণঘাতীও হতে পারে। তাহলে বন্ধুরা, আমি চললাম। আরে ভাই, লোকটা তো কামান থেকে বেরোলোই না। আরে ও তো বাইরেই বেরোলো না। কোথায় গেল? হ্যাঁ, আমার স্বামী কোথায় গেল? তোমরা দুজন নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছো। বলো না, কোথায় আমার স্বামী? না ম্যাডাম, আমরা কিচ্ছু করিনি। আমরা তো ওটাই করেছি যা বস আমাদের বলেছিল। তাহলে আমার স্বামী কোথায় অদৃশ্য হয়ে গেল? আরে বলো না আমাকে। বুঝতে পারছি না ম্যাডাম, আজকের আগে এরকম কখনো হয়নি। আমার কিছু মাথায় ঢুকছে না, আমি কিছুই বুঝতে পারছি না এটা কি হয়ে গেল। না, তোমরা মিথ্যে কথা বলছো। আমার স্বামী গায়েব হয়ে গেছে। তোমরাই নিশ্চয়ই কিছু করেছো। কোথায় গেল? আমাকে কিছু একটা করতে হবে। এখন তো সিআইডি কে ডাকতেই হবে আমাকে। সচিন, তোমার ওকে মনে আছে? ওই যে পুরনো কেসটা ধরেছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, ওই। কি হয়েছে স্যার? জানি না, আগে বেশ ভালো মানুষ ছিল, কিন্তু এখন উল্টোপাল্টা কাজ করে বেড়ায়।
ওই যে হিরে ব্যবসায়ীর খুন হয়েছিল না, ওই খুন করেছিল। কি যেন নাম ছিল ওর? রেডি, ওই কি নাম ছিল হিরে ব্যবসায়ী যার ওই রিসেন্টলি খুন হয়েছে? রেডি? ফ্রেডির পোলোটা কি ওর? সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করছো নাকি? রেডি? রেডি স্যার, রেডি? রেডি স্যার। স্যার আপনাকে কিছু জিজ্ঞেস করছে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। এর আবার কি হলো? কি জানি, বইয়ে ডুবে আছে। ফেডরিক, ফেডরিক, আব্রাকাডাব্রা, গিলি গিলি ঝুম। আজকের পর থেকে আমি যা বলবো তাই করবে। ছু। ফেডরিক, কি হচ্ছে তোমার? গুড ইভিনিং। সব ঠিক আছে? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ স্যার। কি পড়ছিলে? সেরকম কিছু নয় স্যার, ব্যাস এই এমনি। আরে না না, কিছু না বললে হবে না। আমরা 1 ঘন্টা ধরে দেখছি বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে বসে আছো। কি বই পড়ছিলে শুনি, বলো। স্যার আমি জাদু শিখছিলাম স্যার। কি জাদু শিখছো? সিআইডি ছেড়ে দেবে তাই তো? মানে এসব কি বলছেন স্যার? সিআইডি ছেড়ে দিয়ে কি না খেতে পেয়ে মরবো? তাহলে স্যার আপনার জাদু শেখার দরকারটা কি? স্যার আমি আমার বউকে নিয়ে আর একদম পারছি না স্যার। কি কি কি- কি বলছো তুমি? কি বলছো? যদি বৌদিকে একবার জানিয়ে দিই তাহলে? আরে স্যার ঠিক সেই কারণেই তো জাদু শিখছি। দিন রাত ওর আদেশ মেনে মেনে ক্লান্ত। বাড়িতে আমার কোনো কথারই কোনো মূল্য নেই। জামা কাপড় তাও বউ পছন্দ করে দেবে, খেতে হবে বউয়ের পছন্দে, জুতো পরবো বউয়ের পছন্দের, এমনকি স্যার মোচাটা পর্যন্ত ওই পছন্দ করে দেবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে জাদু দ্বারা বৌদিকে বসে আনবে তুমি? হ্যাঁ, আজকের পর থেকে আমার বাড়িতে শুধু আমার কথা মতোই কাজ হবে। বউয়ের নাম শুনেই তোমার পা কাঁপতে শুরু করেছে, হ্যাঁ? আর তুমি বউকে হুকুম করবে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলছি। কি? না না, কিডন্যাপ হয়েছে নাকি গায়েব হয়ে গেছে? কোথায় কোথায় এক্স্যাক্টলি? ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। স্যার ওই যে বিখ্যাত জাদুকর বেতাল, সে প্রোগ্রামের মাঝখান থেকে গায়েব হয়ে গেছে। প্রোগ্রামের মাঝখান থেকে গায়েব হয়ে গেছে? তাহলে হতে পারে অভিজিৎ ও ম্যাজিকেই গায়েব হয়ে গেছে। স্যার ওনারা বলছেন যে কামান থেকে গোলা ছোড়া হয়েছে আর জাদুকর গায়েব হয়ে গেছে। কামান থেকে গায়েব হয়ে গেছে? হ্যাঁ স্যার, কামানের মধ্যে ঢুকেছিল উনি। অভিজিৎ, ও তো প্রথমবার এটা করছে না, এটা কিভাবে সম্ভব? না না না, চলো গিয়ে দেখি। জাদুঘরই গায়েব হয়ে গেছে, আমিও আবার গায়েব না হয়ে যাই। আমার কপালে যদি বউয়ের সেবা করাই লেখা আছে তাহলে তাই সই। স্যার আপনি এসে গেছেন। আপনি? আমি ওই জাদুকর বেতালের ওয়াইফ স্যার। আমি আপনাকে ফোন করেছিলাম। কি হয়েছে বলুন তো একটু। স্যার ওর হ্যাঁ। ওর না সারা জীবনটাই কেটে গেল জাদু দেখাতে দেখাতে। এর আগে এরকম কখনো হয়নি। ও তো মানে এক জায়গা থেকে গায়েব হয়ে যায়, কিন্তু অন্য জায়গা থেকে ফিরেও আসে স্যার। তাহলে আজকে এমন কি হলো যে ফিরে আসতে পারলো না? না স্যার, আমি জানি না। আরে? হ্যাঁ, কিন্তু ওর সাথে না 2 জন অ্যাসিস্ট্যান্ট ছিল জাদু দেখানোর সময়। ওরা নিশ্চয়ই জানে স্যার। কোথায় তারা? ওরা ওই যে ওখানে দেখুন, ওখানে আছে স্যার। এবার বলো, কোথায় তোমরা দুজন লুকিয়ে রেখেছো জাদুকর বেতালকে? স্যার আমরা তো নিজেরাই চিন্তায় আছি, আর এই পদ্ধতির ব্যাপারে উনি আমাদের আজ পর্যন্ত কখনোই কিছু বলেনি স্যার। এই ম্যাজিকটার পদ্ধতির কিচ্ছু জানা নেই? না স্যার। আরে সত্যি স্যার, এই ম্যাজিকটার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না স্যার। আর স্যার উনি কোথায় চলে গেলেন আমরা কিছুই বুঝতে পারছি না। অভিজিৎ, আচ্ছা এই কামানের কোনো রহস্য তুমি জানতে পারলে? কিভাবে নিরুদ্দেশ হয়েছে এই বেতাল? সেটাই বোঝার চেষ্টা করছি স্যার। আচ্ছা একটা কথা বলুন, আপনারা এই জাদুকর কামানে কোন দিক থেকে ঢুকতেন? স্যার এখান থেকে ঢুকতেন উনি। তারপর স্যার আমরা দুজন বারুদের গোলা, স্যার এই বারুদের গোলা
আমরা এখানে রাখতাম। এখানে এই সলতেতে আগুন লাগানো হয় তাই তো? হ্যাঁ। হুম। স্যার আমিও এই জাদুটা দেখেছিলাম স্যার। এখানে এই কামানের মুখ থেকে একটা বড় আগুনের গোলা বেরোয়। নিজের জাদু বলে জাদুকর অদৃশ্য হয়ে যেত আর জাদুকর অন্য জায়গা থেকে বেরিয়ে চলে আসতো। ইয়েস স্যার। কিন্তু এনারা বলছেন যে আগুনের সঙ্গে সঙ্গে জাদুকরও বাইরে বেরিয়ে আসতো। হ্যাঁ, কিন্তু জাদুকর আজকে কেন বেরিয়ে আসতে পারলো না? জানি না স্যার, কয়েকজন বলছে এসেছে আর কয়েকজন বলছে আসেনি। স্যার স্যার যদি উনি ফায়ারের মাধ্যমে এখান থেকে যায় তাহলে খুব বেশি হলে ওই পর্যন্ত যেতে পারে স্যার। হতে পারে ওখানেই হয়তো কোনো গন্ডগোল আছে। একটা কথা বলুন, যখন শো চলছিল তখন এখানেও অডিয়েন্স বসেছিল? হ্যাঁ স্যার, এখানেও অডিয়েন্স বসেছিল। আচ্ছা, এই আগুনের গোলায় এত জোর আছে যে জাদুকর ওখান থেকে এই পর্যন্ত আসতে পারে? হ্যাঁ স্যার। তাহলে এত দূর এসে এখানে পড়লে আঘাত লাগতো না তার? আগুনের সঙ্গে সঙ্গে বেরোতো, তাহলে কোথাও পুড়ে যেত না? না স্যার, কেন পড়ে যেত না সেটা তো ওই জানে স্যার, আমি কিছু জানি না। ঠিক আছে, যখন উনি আসবেন আমরা খোঁজ নিয়ে নেব। কিন্তু উনি যদি গিয়েই থাকেন তাহলে গিয়েছেন কোথায়? এটা আবার ওনার অন্য কোনো জাদু নয় তো, যে কিছুক্ষণ পরে উনি ওখান থেকে বেরিয়ে আসবেন আর আমরা কিছু না না, না, বলেই? স্যার সত্যি ওই রকম নয়। গায়েব হওয়ার 10 মিনিটের মধ্যে ও সবসময় ফিরে আসতো স্যার। সবসময় ফিরে আসতো? সবসময় আসতো স্যার। আরে তাহলে হ্যালো? হ্যাঁ, আচ্ছা, কোথায়? ও ঠিক আছে, আমরা আসছি। অভিজিৎ স্যার, একটা জায়গায় পোড়া লাশের খবর পাওয়া গেছে, লেটস গো। দেখি আপনারা একটু পিছিয়ে যান প্লিজ, পিছিয়ে যান। অভিজিৎ, এই লোকটাকে তো দেখে মনে হচ্ছে জাদুকরের পোশাক পরেছে। আচ্ছা, ইনি জাদুকর বেতাল নয় তো? আচ্ছা একটা কথা বলো, তোমাদের মধ্যে কি কেউ এই লাশের আশেপাশে কাউকে আসতে দেখেছো? না স্যার, দেখিনি। অভিজিৎ, কেউ এরা দেখেনি। তার মানে হলো যে মাঝরাতে লাশটাকে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু কামানের গোলায় এত শক্তি কি হয় যে একজন মানুষকে ওখান থেকে এই পর্যন্ত এনে ফেলবে? অভিজিৎ, এই প্রশ্নটা তখনই উঠবে যখন এই লাশ বেতাল বলে প্রমাণিত হবে। লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, সালুকের কাছে। কিছু জানতে পারলেন স্যার? বুঝতে পারছি কিছু কিছু। আরে আমাদেরও তো বলো সালুকে। নাও, এসে গেছে সারিকা। শারিকার না, কানে কি এবার বলছো। ফিসফিস করছো? আমাদেরও বলো। না না, কানে কানে কথা বলছি। আমি বলছি যে এসিপি প্রদ্যুম্ন একটা ফ্যান্টাস্টিক ম্যান, কারেক্ট জায়গায় কারেক্ট টাইমে পৌঁছায়। ডক্টর সালুকে এই জাদুকর অর্ধেক পুড়ে গেছে আর অর্ধেক ঠিক আছে। এটা কিরকম আগুন যেটা মাঝপথেই নিভে গেছে? হ্যাঁ দা, অদ্ভুত তো বটেই এই আগুনটা। আর সেই আগুনে কিন্তু এ মরেনি। কি? হ্যাঁ। একটা পুড়ে যাওয়া মানুষ পুড়ে গিয়ে মারা যায়নি, সেটা আবার কি কথা স্যার? আরে ভাই ফ্রেডি, এর মৃত্যু পুড়ে যাওয়ার কারণে হয়নি, একে মারার পরে পোড়ানো হয়েছে। এনার মৃত্যুর পরে এনাকে পোড়ানো হয়েছে? দেখো বস, এ দেখো, এর ভেঙে যাওয়া হাড়গুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ। ঘটনাটা এরকম বস, এই লোকটি ওপর থেকে নিচে পড়েছে, নিচে সোজা একটা ছুঁচলের পাথরের ওপর পড়েছে হয়তো। সেই ছুঁচলো পাথরটা এর পিঠের ভেতর ঢুকে গেছে, এর হাড়গুলো ভেঙে গেছে। ভাঙা হাড়গুলোর মধ্যে একটা হাড় সোজা গিয়ে ঢুকেছে হার্টে, হার্ট ফুটো হয়ে গেছে, লোকটি সেখানেই মরে গেছে। এই দেখুন স্যার, এটা ওই জাদুকরের ঘর থেকে আনা এক্স রে, আর এই এক্স রে
এই লাশটার যেটা আমরা তুলেছি এই দুটো একদম ম্যাচ করে গেছে। এই দুটোতে একই জায়গায় দাঁত ভেঙে রয়েছে। হ্যাঁ, এক্সরেটা তো একেবারে ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, শুধু তাই নয় বস, 1 মিনিট দেখো, এই লাশটার ডিএনএ আর জাদুকরের ডিএনএ দুটো ম্যাচ করে গেছে। ঠিকই বলেছো তুমি, এক্সরেও ম্যাচ করছে, ডিএনএও ম্যাচ করছে, তার মানে দুজনে একই। এই কারণেই আমি বলছি যে এই লোকটি আসল জাদুকর। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এই জাদুকর এত দূরে গিয়ে কিভাবে পড়ে গেলেন। স্যার আমিও এই কথাটা বুঝতে পারছি না স্যার, যে এই জাদুকর কামান থেকে বেরিয়ে ওখানে ওই অত ওপরে কি করে পৌঁছলো। এটা তো কিছুই না স্যার, কামানটা খুব পাওয়ারফুল। 2 কিলোমিটার দূরে ফেলে দিয়েছে জাদুকরকে, ওখান থেকে বেরিয়ে সোজা নিচে গিয়ে পড়েছে। তাহলে তো ফেডরিক জাদুকরের বারে বারে মৃত্যু হতো, কারণ যতবার উনি কামানের ভেতরে ঢুকতেন ততবার ওনার লাশ আমরা পেয়ে যেতাম, তাই না? হ্যাঁ স্যার, এর আগেও বেশ কয়েকবারে ওই কামানে ঢুকেছিল, আর প্রতিবারই কামানে আগুনও লাগানো হয়েছিল। এর আগে তো কখনো মুখ এমন ভাবে পড়েনি। কে হাসছে ওভাবে? সরি স্যার, মোবাইলে একটা মেসেজ এসেছে, একটু দেখে নেব। দেখে নাও, তোমার স্ত্রীরই হবে। তোমার স্ত্রী জোকস পাঠিয়েছে নাকি? না স্যার, সিআইডি জোক একটা। তাহলে তুমি হাসছো কেন? হ্যাঁ, এটা তো কোনো ব্যাপারই নয় স্যার, 25 থেকে 30 হাজার জোক ঘুরে বেড়াচ্ছে চুপ মার্কেটে। করো। আচ্ছা বলছি, ফ্রেডি ভাই, এই যোগটা আমাকেও শোনাও। স্যার, ফ্রেডির হাসি দেখে মনে হচ্ছে এই জোকটা উনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। মা বলল বাবা শুয়ে পড়, নয়তো গব্বর এসে যাবে। মা বলল বাবা শুয়ে পড়, নয়তো গব্বর এসে যাবে। এসিবি বলল দয়া গাড়ি জোরসে চালা, নয়তো খুনি পালিয়ে যাবে। সরি। ভেবে দেখো একবার, স্টেজের কোনো অংশ ভেঙে যায়নি, তারপরেও জাদুকর কামান থেকে বেরিয়ে কত দূরে একটা ফাঁকা নির্জন জায়গায় গিয়ে পড়ে। কিভাবে কিভাবে? এটা কিছুতেই হতে পারে না। তার মানে হলো কিছু একটা গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। কামানের কারণে ইনি মারা যাননি, জাদুকর বেতালকে খুন করা হয়েছে। জাদুকরের বাড়ি আমাদের যেতে হবে। আরে আপনারা আমার স্বামীকে খুঁজে পাওয়া গেছে? ওই উনি মানে কি করে বলবো আপনাকে, কি হয়েছে? আমরা আপনার স্বামীর লাশ পেয়েছি, পুড়ে যাওয়া লাশ। কেউ ওকে খুন করে দিয়েছে। না না, শুনুন। আমার স্বামী না। কে কে খুন করেছে আমার স্বামীকে? সেটা জানার জন্যই তো আমরা এসেছি। ওনার কখনো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছিল? ঝগড়াঝাটি? হ্যাঁ, একবার ওর অ্যাসিস্ট্যান্টকে একটু বকেছিল। অতুল নাম ছিল তার। ও হয়তো কিছু ভুল করেছিল, আর তারপর অতুল জব ছেড়ে চলে যায়। কিন্তু এখন তো ফিরেও এসেছে স্যার। এই অতুল কোনো প্ল্যান করেনি তো এই বেতালকে মেরে ফেলবার? হতে পারে ফ্রেডি। আপনি এই অতুলের অ্যাড্রেসটা দেবেন আমাদের? স্যার, অ্যাড্রেসের কোনো দরকার নেই স্যার, ওকে তো আজ অফিসেই পেয়ে যাবেন। এই দাঁড়া, একদম নড়বি না, হাত উপরে দে। ছুরিটা নকল? স্যার, আমাদের কাছে তো নকল চুরি থাকে, জাদুতে দেখানো আসলটা হয় আর ব্যবহার নকলটাই হয়। আর এই কামান? এটাও নকল স্যার। এটা ওই কমান্ডটা না যার মধ্যে থেকে জাদুকর বেতাল গায়েব হয়ে যেত? হ্যাঁ স্যার। কিছু বলতে পারেন কিভাবে গায়েব হয়ে গেছিল সে? স্যার, এই ব্যাপারে তো উনি কোনো অ্যাসিস্ট্যান্টকেই বলেননি। সচিন, একটু ভেতরে ঢুকে দেখো তো গায়েব হতো কিভাবে, কি কায়দায়। আচ্ছা, এই
অতুল আর সুমিতা কোথায়? স্যার ওরা তো ভিতরে রিহার্সাল করছে। রিহার্সাল করছে? হ্যাঁ। গিয়ে নিয়ে এসো ওদের। স্যার, হ্যাঁ সচিন। এখানে একটা স্লাইডিং ডোর আছে স্যার। স্লাইডিং ডোর? দেখো দরজা দিয়ে কোথায় যাওয়া যায়। ওটাই হয়তো ওই জাদুকরের লুকোনোর জায়গা ছিল। স্যার, এখানে একটা ছোট কেবিন আছে স্যার। মনে হয় কামানে আগুন লাগানোর আগে এখানে এসে লুকিয়ে পড়তেন। হ্যাঁ, কিন্তু ও জায়গা থেকে বেরোতো কিভাবে ও? দেখো কোনো সুড়ঙ্গ আছে কিনা ওখানে, ওই কেবিনে। না স্যার, এখানে কোনো সুড়ঙ্গ নেই। সুড়ঙ্গ নেই? ঠিক আছে সচিন, তুমি ফিরে এসো এখানে। আচ্ছা। সাবধানে সাবধানে। স্যার, কিছু জানতে পারলেন বেতাল বাবুর খুনির ব্যাপারে? কে বেতালকে খুন করেছে? স্যার, আমার মনে হলো যে বেতাল বাবুর খুন হয়েছে। তাহলে তো তুমি এটাও বলতে পারবে যে খুনটা করেছে কে? না স্যার, আমি সেটা জানি না। কোনো ব্যাপার নয়, আমাদের জানা আছে খুন কে করেছে। খুন তুমি করেছো। স্যার, আমি কেন করব বসের খুন? যদি করেই থাকে, এই অতুলই খুন করবে। এই সব সময় স্যারের সাথে ঝগড়া করতে থাকতো। এ কিসব উল্টোপাল্টা কথা বলছে? এ অকারণে আমাকে এইসব ব্যাপারে ফাঁসাচ্ছে স্যার। একে অপরকে দোষারোপ করা বন্ধ করো আর বলো খুন কে করেছে। স্যার, আমি আপনাকে বলছি না, এই অতুলই করেছে। সব সময় বসের সাথে ঝগড়া করতে থাকতো। আর হ্যাঁ, খুন করারও হুমকি দিয়েছিল এ। স্যার, এরকম তো ও বলতো যে বসকে কামানের গোলা দিয়ে উড়িয়ে দেওয়া উচিত। জিজ্ঞেস করুন ওকে, বলো। স্যার, আমি তো এমনিতেই ইয়ার্কি করে বলতাম। এটা ইয়ার্কি হয়ে গেল। আচ্ছা, তোমাদের এই বেতাল স্যার কোন এমন লোকের সঙ্গে দেখা করতো যাকে তোমাদের গন্ডগোলের বলে মনে হয়? স্যার, উনি কার সঙ্গে দেখা করতেন কার সঙ্গে নয় সেটা তো আমরা জানি না স্যার। কিন্তু স্যার, একটা ব্যাপার ওনার মধ্যে খুব অদ্ভুত ছিল। সেটা হচ্ছে এই, যখনই আমাদের শো হতো উনি ঠিক শো এর একদিন আগে বাইরে কোথাও চলে যেতেন, আর ঠিক শো এর আগে ফেরতও চলে আসতেন। সব সময়? হ্যাঁ, সব সময় স্যার। কোথায় যেত কিছু খোঁজ খবর নাওনি তোমরা? সেটা তো আমরা ঠিক জানি না স্যার। তুমি বলছো না কেন? স্যার, ওনার ওয়াইফ পর্যন্ত জানতো না। উনি একা একাই যেতেন। ঠিক আছে, আমি তোমাদের বেতাল স্যারের গত 3 মাসের রেকর্ড চাই। ও কোথায় কোথায় শো করতে গেছিল আর কোন কোন তারিখে। ওকে স্যার। সচিন স্যার, এই জাদুকরের ব্যাংক অ্যাকাউন্টে দেখো গত 3 মাসে কোথায় কোথায় কত টাকা গেছে। যা খরচা ও করেছে সবগুলোর বিল নিয়ে এসো। স্যার, এরা সবাই তো বলছিল যে বেতাল নাকি দ্বিতীয় দিনই ফেরত চলে আসতো। তার মানে সে আশেপাশেই কোথাও একটা যেত স্যার। হ্যাঁ ফ্রেডি, আশেপাশেই কোথাও যেত। আর যেখানে যেখানে যেত সেখানে সেখানে যা খরচও করেছে সেগুলোর ব্যাংক স্টেটমেন্ট থেকেই তো জানা যাবে। আর সেই সঙ্গে এটাও জানা যাবে যে ওই জায়গাটা কোনটা। স্যার, এই বেতাল 2 মাসের মধ্যে আলাদা আলাদা জায়গায় 12টা শো করেছে। আচ্ছা, 12টা শো? হ্যাঁ স্যার। কোথায় কোথায়? এই মুম্বাইতে 7টা শোজ, আহমেদাবাদে 3 আর থানেতে 2টো শোজ। এই দেখুন। 2, 3, 4, 14, 15, 16 আর 22 জানুয়ারি মুম্বাইতে। 1 আর 2 ফেব্রুয়ারি আহমেদাবাদ আর 11 আর 12 ফেব্রুয়ারি থানেতে। আর স্যার, যেই দিনে এই শোজগুলো শুরু হতো ঠিক তার একটা দিন আগেই বেতালের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বেরোতো। আচ্ছা, কোথায় কোথায় দিয়েছে? পুনার একটা হোটেলে গেছে টাকা, আর পেট্রোল পাম্পেও। এই দেখুন। তার মানে বেতাল শোয়ের একদিন আগে পুনেতে গেছিল নিজের গাড়ি করে, আর পেট্রোলও ওখানেই ভরেছিল। স্যার, এই দেখুন, এই হোটেলের পেট্রোল পাম্পের বাইরে এই ব্যাংক থেকে 1 লাখ করে ক্যাশ বের করেছেন। প্রতিবার 1 লাখ টাকা? হ্যাঁ স্যার, এই দেখুন। আর এই প্রত্যেকবার 1 লাখ টাকা শো শুরু হওয়ার একদিন আগে। স্যার, হ্যাঁ,
আমার যেটা মনে হচ্ছে এই বেতালের কোনো ভাব ভালোবাসার চক্কর চলছিল পুনেতে, সেই জন্যই বারবার দেখা করতে যেত পুনেতে। কিন্তু ফ্রেডি, চিন্তার কথা এটাই যে ও শোয়ের ঠিক একদিন আগেই কেন যেত দেখা করতে? হ্যাঁ, প্রত্যেকবার শো শুরু হওয়ার ঠিক আগেই ও পুনের দিকে কেন দৌড়তো? হ্যাঁ, স্যার এটা তো পুনেতে গিয়ে জিজ্ঞাসাবাদ না করলে জানা যাবে না। কোন হোটেলে গিয়ে ও উঠতো জানো? এই পার্ক ভিউ রিসর্ট। হোটেল পার্ক ভিউ রিসর্ট। এক্সকিউজ মি, গুড মর্নিং স্যার, বলুন হাউ ক্যান আই হেল্প ইউ? আমরা ওই বেতালের ব্যাপারে কিছু জানতে এসেছি। বেতাল? সরি স্যার, আমরা কিন্তু কোনো বেতালকে চিনি না। বিখ্যাত জাদুঘর বেতাল, আপনি তাকে চেনেন না? স্যার, জাদুকর বেতালের নাম তো শুনেছি, কিন্তু আমরা ওকে কোনোদিন দেখিনি। আপনি কে? স্যার, আমি এখানকার ম্যানেজার গোবিন্দ। আপনারা? মিস্টার গোবিন্দ, আমরা সিআইডি অফিসার। আমরা এখানে বেতালের ব্যাপারে কিছু জানতে এসেছি। হয়তো এই হোটেলেই উঠতো। স্যার, এমনিতে বলতে পারবো না, এখানে এসে থাকলেও বলতে পারবো না। যার মুখটা কোনোদিন দেখিনি তার কথা কি বলবো? এই দেখুন, ভালো করে দেখুন ওকে। উনি কি আপনার হোটেলে উঠতেন? হ্যাঁ স্যার, এই লোকটা এখানে এসেছিল, আর উনি রুমও বুক করেছিলেন অনেকবার, কিন্তু এখানে থাকেননি। বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। রুম বুক করতো অথচ থাকতো না মানে? উনি এখানে আসতেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে গাড়ি এখানে ছেড়ে বাইরে কোথায় চলে যেতেন। কোথায় যেতেন উনি? কিছু জানেন আপনি? না স্যার, আমি জানি না, কিন্তু হ্যাঁ, ওই কার ডিলারই বলতে পারবে যার থেকে গাড়িটা ভাড়ায় নিত। আজব লোক তো, নিজের গাড়িটা এখানে রেখে দিয়ে ভাড়ার গাড়ি করে যেত। ভাড়া নিত কোত্থেকে? প্রীতম কার রেন্টাল এজেন্সি থেকে। প্রীতম কার রেন্টাল এজেন্সি? প্রীতম কার রেন্টাল এজেন্সি। হ্যালো স্যার, বলুন ছোট গাড়ি চাই না বড় গাড়ি? আমাদের ছোটও চাই না, বড়ও চাই না, কিছু খবর চাই। কেমন খবর স্যার? দেখুন, দিন দুয়েক আগে বেতাল নামে একজন এখানে গাড়ি বুক করেছিলেন। উনি পার্ক ভিউ রিসর্টে উঠেছিলেন। হ্যাঁ স্যার, আর পার্ক ভিউ রিসর্টে তো আমাদের গাড়িগুলোই ছিল, কিন্তু আপনারা কারা? সিআইডি একটা খুনের তদন্ত করতে করতে আমরা আপনার এখানে এসেছি। হ্যাঁ স্যার, এক্ষুনি দেখে বলছি। হ্যাঁ স্যার, দেখুন বেতালের নাম এখানে লেখা আছে। এই গাড়িটা ওখানে নিয়ে গেছিল কে? আমাদের ওই ড্রাইভারের সঙ্গে দরকার। আরে রঘু, এখানে আয়। দেখ, এনারা সিআইডি থেকে তোকে কিছু জিজ্ঞেস করবে। সিআইডি? আমাকে কি জিজ্ঞেস করবেন স্যার? হোটেল পার্ক ভিউ থেকে ওই কাস্টমারকে তুমি কোথায় নিয়ে গেছিলে? কোন কাস্টমার? হ্যাঁ, আচ্ছা, ওই যে মানে যে নিজের গাড়ি হোটেলেই ছেড়ে যেত। হ্যাঁ, ওই স্যার, ওই তো শহরের বাইরে এক নির্জন জায়গায় যেত। চলো দেখাবে তো ওই জায়গাটা কোথায়। আচ্ছা, সববার তুমি ওকে নিয়ে যেতে না অন্য কেউ নিয়ে যেত? না স্যার, আমি তো শুধু ওকে 2বারই নিয়ে গেছি। এর আগে ওকে চম্পক নিয়ে যেত। এই দুবার উনি একা ছিলেন নাকি সাথে কেউ ছিল? যাওয়ার সময় তো ও একাই থাকতো, কিন্তু আসার সময় 2জন থাকতো। এ আবার কি নতুন কথা শোনাচ্ছ? যাওয়ার সময় একলা যেত আর ফিরতো 2জন লোক? এটা কিরকম ব্যাপার হলো? স্যার, আসার সময় কোনো বৌদি ওর সাথে আসতো। বৌদি? মহিলা? হ্যাঁ স্যার। দেখলেন স্যার, এই কেসটা 100% ভালোবাসার। এই বেতালের কোনো একটা মহিলার সাথে চক্কর চলছিল, তার সাথেই দেখা করতে যেত। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। বেতালের এই অ্যাফেয়ারের ব্যাপারে ওনার ওয়াইফ জেনে গেছিল, আর তার জন্যই কি মেরে ফেললো? এই মহিলাটা কে ছিল? মানে তুমি আবার ওকে দেখলে চিনতে পারবে তো? স্যার, সেটা কি করে চিনতে পারবো? এর আগে তো কখনো দেখিনি। প্রায়ই ও নিজের চেহারা ওড়না দিয়ে ঢেকে রাখতো। স্যার, এই বেতাল ছুপারুস্তম মনে হচ্ছে। ধীরে ধীরে এক একটা পরত খুলছে ওর জীবনের। স্যার, এই আগে দিয়ে লেফট নিয়ে নিন। আচ্ছা, তুমি কখনো ওকে ফোনে কথা বলতে শুনেছো? ফোনে অথবা এমনি কাউকে কিছু বলছে শুনেছো? না স্যার, আমার সামনে তো প্রায় বেশিরভাগ চুপই থাকতো, মানে বেশি কথা বলতো না। ওই আগে রাইটের রাস্তাটা দেখতে পাচ্ছেন না স্যার? ওই রাস্তাটা দিয়ে সোজা।
কিন্তু এই রাস্তা তো শহরের বাইরে যাচ্ছে। হ্যাঁ স্যার, প্রায় চলেই এসছি স্যার। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই ব্যাস। এই নির্জন জায়গায় কি করতে আসতো? হ্যাঁ, এখানে কি দরকার ছিল? যতদূর চোখ যাচ্ছে না কোনো বাড়ি, না কোনো দোকান। এখান থেকে ওইদিকে যেত স্যার। এখান দিয়ে ওদিকে? হ্যাঁ স্যার। এখান দিয়ে কোথায় যেত? সেটা তো জানি না, কিন্তু 1 ঘন্টা পরে কোনো মেয়ের সাথে ও ফিরে আসতো স্যার। চলো এগিয়ে দেখি কোত্থেকে নিয়ে আসতো মেয়েটাকে। যখনই আমি শুনেছি যে হোটেলে এসে ওর গাড়ি রেখে দিয়ে বেরোতো, তখনই আমার মনে হচ্ছিল যে এই জাদুকর জাদু ছাড়াও অন্য কোনো অন্যায় কাজ করে। নইলে ভাড়ার গাড়ি নিয়ে এখানে আসার দরকারটাই কি? স্যার হতে পারে এখানেই নিজের আস্তানা বানিয়েছিল আর ওখানে লুকিয়ে কাজ করতো। এই খুনটাও কোনো একটা অন্যায় কাজের পরিপ্রেক্ষিতেই হয়েছে। ফ্রেডি, যদি ধরেও নি যে অন্যায় কাজের ফল এটা, তবুও জাদুকরের লাশ অত দূরে গিয়ে কি করে পড়লো? হ্যাঁ স্যার ওই দেখুন, ওখানে ছোট ছোট বাড়ি রয়েছে। মনে হচ্ছে বেতাল এখানেই আসতো, এখানকারই কোনো বাড়িতে যাওয়া আসা ছিল ওর। এক কাজ করি, চল এই বাড়িগুলোতে গিয়ে জিজ্ঞাসা করি, যদি কেউ বেতালকে দেখে থাকে। এই যে শুনুন দাদা, কি আপনি চেনেন এই লোকটাকে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। এই ভদ্রলোককে এখানে দেখেছেন কখনো? এই এলাকারই লোক? না স্যার, দেখিনি কখনো। কি হয়েছে? ওরকম চোখ গোল গোল করে দেখার কি আছে? সিআইডি লোক আমি, সিআইডির, বুঝেছো? সিআইডির লোকেরা এরকম চোরের মতো ব্যবহার কবে থেকে করছে? এটা চোরের মতো ব্যবহার মনে হলো তোমার? আমি এটা দেখার চেষ্টা করছিলাম বাড়ির মধ্যে আদৌ কেউ আছে কিনা। যাকে এবার যখন এসেই গেছো, এই ছবিটা দেখো, বলো একে তুমি চেনো? এ তো আমাদের সামনের বাড়িতে থাকে, মাসে একবার হয়তো আসে। উনি এখন বাড়িতে আছেন কিনা আমি ঠিক বলতে পারবো না। থ্যাঙ্কস স্যার, ওই লোকটার বাড়ির হদিশ পেয়ে গেছি। হ্যাঁ স্যার, আসুন স্যার। হ্যাঁ ফ্রেডি, এইখানে থাকে ও। স্যার এই লকটা দেখে তো বোঝা যাবে যে এটা ভেতর থেকে বন্ধ না বাইরে থেকে। হতে পারে যে বাইরে গেছে। দেখো ভেতরে যাওয়ার অন্য রাস্তা আছে কিনা। ফ্রেডি, ভেতরে চলো। আর হ্যাঁ, সাবধানে, অনেক কিছু করতে পারে, খুনি ভেতরেও থাকতে পারে। আরে স্যার, ও আমাকে পাঠাবেন না, আগে আপনি যান, আমি আসছি তো আপনার পেছন পেছন। এখানে তো কেউ নেই স্যার। কেউ নেই? মনে হচ্ছে পালিয়েছে ও। ও, গার্লফ্রেন্ডের সঙ্গে ছবিও তোলা হয়েছে, মানে পরিষ্কার এই লোকটার কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এবার আমি হলপ করে বলতে পারি স্যার, এই খুনটা ওর বউ করেছে। সে হয়তো জানতে পেরে গেছিল গার্লফ্রেন্ডের কথাটা। আমারও তাই মনে হচ্ছে। ওর খুন ওর স্ত্রী শোতেই করেছে, যাতে করে সকলে ভাবে যে ওর মৃত্যু একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। কেউ এসেছে, লুকিয়ে পড়ো। হ্যাঁ, কেউ এসেছে, লুকিয়ে পড়ো।
এই হাত পড়ে, কোনো চালাকি নয়। কে তুমি? স্যার আমার নাম সুজিত। স্যার আপনারা কারা আর এখানে কি করছেন? আমরা সিআইডির থেকে আসছি, একটা খুনের তদন্ত করছি। তুমি এখানে কি করছো? সিআইডি? খুন? হ্যাঁ, বেতালকে চেনো তো? না স্যার, এই বেতালটা কে? এই এই যে বেতাল, এরই বাড়ি এটা। না স্যার, আমাকে তো রতুল স্যার পাঠিয়েছেন। কিন্তু তুমি এই মেয়ের বেশে এসেছো কেন? রতুল স্যার বলেছিলেন মেয়েদের পোশাকে যেতে, এতে তোমাকে কেউ চিনতে পারবে না। তা তোমার এই রতুল স্যার কোথায়? আজকে সন্ধ্যের ট্রেনে দিল্লি যাচ্ছেন। ও সচিন, এই রতুল আমাদের নাগালের বাইরে বেরোনোর আগেই একে ধরে ফেলতে হবে আমাদের। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর এর কাছেই আছে। তুমি চেনো রতুলকে? স্যার আমি তো প্রথমবার দেখলাম ওনাকে। স্যার উনি আমাকে টাকার লোভ দেখালেন আর আমি রাজি হয়ে গেলাম। কটার সময় দেখা করবে বলেছিল? সে বলেছিল যে ওর 6:30টার সময় ট্রেন, সেইখানেই দেখা হবে। কোন ট্রেনে যাচ্ছে ও কিছু জানো? কত নম্বর কোচ, সিট নাম্বার কিছু বলেছে ও? স্যার না, সেটাগুলো তো জানি না স্যার, কিন্তু স্যার এটুকু জানতে পেরেছি যে ও রাজধানী ট্রেনে করে দিল্লি যাবে স্যার, সেখানেই আমাদের সাথে দেখা হবে। তো দেখা করবে কোথায় সেটা তো বলেছে নাকি? স্যার স্যার স্টেশনের মধ্যে আমার একজন বন্ধুর দোকান আছে স্যার, ওখানেই আমাদের দেখা হওয়ার কথা ছিল। ঠিক আছে, আমরা তোমার আশেপাশেই থাকবো। যেই ওকে দেখতে পাবে আমাদের ইশারা করে দেবে। আর শোনো, কোনো চালাকি করার কিন্তু চেষ্টা করো না। এসে গেছো? হ্যাঁ। জিনিসটা এনেছো? হ্যাঁ। এতে আছে? হ্যাঁ। আর এত ভয় পাচ্ছ কেন? না না, ভয় পাবে না কেন? সিআইডি আছে না পেছনে, হ্যাঁ? ভয় তো পেতেই হবে। কি? হ্যাঁ। আরে তুই সবই না। দাঁড়া। ও তোমার দিকেই আসছে, রেডি থাকো। পালাবার কোনো পথ নেই। আমাকে বেশি শেখাবি না। শেখাচ্ছি না, বলছি তোকে। বন্দুক আছে আমার কাছে, দুজনকেই মেরে দেবো। গান আমাদের কাছেও আছে। নাটক শেষ, চুপচাপ দাঁড়িয়ে থাক। দাঁড়া, বন্দুক দে, দে বন্দুক। তোকে বলেছিলাম আমি, পালাবার কোনো রাস্তা নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও। নে মিষ্টি মুখ কর। চল চল। কেন কেন মেরেছো তুমি বেতালকে? হ্যাঁ, আমি ওকে মেরেছি। পরিশ্রম আমি করতাম আর ও সব লুটে নিত। ও তো টাকাও দিত তোকে। তা দিত, কিন্তু খুব কম। চাকরের মতো ব্যবহার করতো আমার সাথে। আমার জন্য এত নাম করেছিল। আমার জন্যে। তোমার জন্য বেতাল নাম করেছিল? হ্যাঁ, আমার জন্যে। আমায় ওর মতো দেখতে না? যদি আমি না থাকতাম তাহলে জাদুকর বেতাল কোনোভাবে সফল হতে পারতো না। কেন সফল হতো না? আমি এখানে কামানেতে ঢুকতাম আর ও অন্য দিক দিয়ে বেরিয়ে যেত। হ্যাঁ, ম্যাজিক তো তোমাদের দুজনেরই ভালো ছিল। আমি ছাড়া ও কখনো কোনো শো করতোই না। যখনই শো হতো তার একদিন আগেও আমাকে নিয়ে যেতে আসতো। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সে যে ঘুমটা দিয়ে ওর সঙ্গে আসতে? হ্যাঁ, ওটা কোনো মহিলা নয়, ওটা আমি। বেতাল চাইতো যে তার সত্যিটা কখনো কারোর সামনে না আসুক, তাই জন্যে
ও আমাকে লুকিয়ে নিয়ে আসতো। ওই বাড়িটা তার মানে বেতাল তোমায় দিয়ে রেখেছিল, যেখানে তুমি থাকতে? হ্যাঁ, প্রয়োজনটাও তো ওরই ছিল। কত টাকা কামিয়েছে ও আমার জন্যে। মানছি যে ও তোমার জন্য অনেক অর্থ পেয়েছে, কিন্তু তোমাকেও তো টাকা দিত। তার মানে তো এই নয় যে তুমি ওকে গিয়ে খুন করে দেবে। কাজ ছেড়ে তুমি চলে যেতে পারতে। চেষ্টা করেছিলাম, আমি কাজটা ছেড়ে দিতে চাইতাম, কিন্তু ও আমার কথা শুনতে চাইতো না। বলতো যে যদি আমি কাজটা ছেড়ে দিই তাহলে আমায় প্রাণে মেরে দেবে। স্যার, অদ্ভুত লোক ছিল এই বেতাল। একদিকে সুযোগ নিচ্ছে, অন্যদিকে হুমকি দিচ্ছে। তুমি ওকে মারলে কি? সবসময় ওকে বলতাম যে আমারও সুযোগ পাওয়া উচিত, যে ওর জায়গায় আমি পারফর্ম করব। কেন আমি সবসময় পর্দার পিছনে থাকব? আমি আসল জাদুকর হব আর ও নকল। মানে ও কামানে ঢুকবে আর তুই অন্য জায়গা থেকে বেরিয়ে আসবি। হ্যাঁ, আমার বারবার বলার পরেও আমার কথা শেষে মেনে নিল। আর আমি শুধুমাত্র একটা সুযোগ চাইছিলাম। কবে আমি সুযোগটা পাবো আর সেদিন ওকে শেষ করে দেব। আর দর্শকরা তোমার ব্যাপারে জানতোই না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেদিন যখন ইন্টারভেল হলো আর শেষ অ্যাক্টের প্রস্তুতি চলছিল, তখন বেতাল যখন অনেকক্ষণ পর্যন্ত ফিরছিল না, তখন ওখানে হই হই শুরু হয়ে যায়। তখন আমি সুযোগ বুঝে পোশাক পাল্টে অডিটোরিয়ামের পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়ি। আরে তুই এখানে কি করছিস? বেতালকে আমি অজ্ঞান করে দিই, তারপর ওর বডিটা বিল্ডিং থেকে ফেলে দিই। আর ওর লাশটাকে জ্বালিয়ে ফেলি। আমি ভেবেছিলাম স্যার আমি এখান থেকে পালিয়ে যাব, অনেক দূরে চলে যাব আমার গার্লফ্রেন্ডের সঙ্গে, অন্য কোথাও ঘর বাঁধবো। আচ্ছা, কিন্তু তুমি এটা ভেবে দেখোনি যে আমাদের হাত থেকে তোমার কোনোদিনই নিস্তার নেই? ভেবেছিলাম, কিন্তু এটা ভাবতে পারিনি যে আপনারা আমার কাছে পৌঁছে যাবেন। তোর মনে হচ্ছে আমরা মেনে নেব যে জাদুকর বেতালের মৃত্যু কোনো দুর্ঘটনায় ঘটেছে? আর আমার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। রাস্তা তো এখনো পরিষ্কার, কিন্তু সেটা ফাঁসির রাস্তা। এবার পৃথিবীর কোনো জাদু তোমাকে বাঁচাতে পারবে না তোমার ফাঁসি হওয়া থেকে।